শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? Am I audible and visible? Yes, I am audible and visible. একটু অল্প সময় কথা বলবো। হুম। আজকের আজকের সাবজেক্টটা নিয়েছি দীপু দাসের হত্যার বিরুদ্ধে। না, আজকের সাবজেক্ট নিয়েছি রাইজ অফ। আজকে সাবজেক্টটা নিয়েছি, সরি, এটা ডিসপ্লেসড হয়ে গেছে। যে আমি দেখিয়েছি আজকের সাবজেক্টটা হচ্ছে এই যে অ্যাপারেন্টলি ওখানে হাদিকে যে খুন করিয়েছে বাংলাদেশে, রিয়েল খুনিকে, হাদিকে ওখানে খুন করা হয়েছে আজকে কয়েক সপ্তাহ আগে। প্রথমে সিভিয়ারলি উন্ডেড, এবং তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছিল সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে। সেখানে মারা যান। সেইখান থেকে ডেড বডি ফিরে এসছে ঢাকাতে। তার আগে থেকেই বাংলাদেশে উত্তাল হিংসা শুরু হয়ে গেছে, হিন্দু নিধন একটার পর একটা। কারণ এই হাদি হত্যার করিয়ে ওখানে যেটা প্রচার হয়েছে যে এটাকে ভারত করিয়েছে, ভারত মানে হিন্দুস্থান, হিন্দুরা করিয়েছে। আর বাংলাদেশের প্রতিটা হিন্দুই হচ্ছে যে মনের দিক থেকে ভারতীয়, তাদের উপর অত্যাচার শুরু হয়েছে। এটা একটা অদ্ভুত ডিজাইন, এ মেটিকুলাস ডিজাইন। প্রথম ওরা প্রচার করেছিল যেটা ভারতীয় এজেন্টরাই করেছে। এখন কি দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে ওদের মিডিয়াই এবং হাদির বাড়ির লোকেরাই বলছে এইটা করিয়েছে ইউনুস নিজে, তার দলবলকে দিয়ে। তিনি বিহাইন্ড দ্য কার্টেন। এটা তার মেটিকুলাস ডিজাইন। এই মেটিকুলাস ডিজাইন শব্দটা মোহাম্মদ ইউনুসের নিজের মুখে, উনি কয়েক মাস আগে যখন আমেরিকা গেছিলেন একটা সাক্ষাৎকারে এই শব্দটা ব্যবহার করেছিলেন যে হাসিনাকে তাড়ানো হয়েছে একটা মেটিকুলাস ডিজাইন করে। ডিজাইনটা কি? এটা স্টেপ বাই স্টেপ ডিসক্লোজড হয়েছে যে আমেরিকা তার ডিপ স্টেট বহু আগে থেকেই বিভিন্ন প্ল্যান্সের মধ্যে হাসিনাকে উৎখাত করার চেষ্টা করেছে, এবং সেই উৎখাত যজ্ঞে নেতা হিসেবে সে পিক আপ করেছে ইউনুসকে। আর ইউনুসকে আমেরিকান ডিপ স্টেট বহু বছর আগে থেকে তাকে পপুলার করার জন্য তাকে নোবেল দিয়ে রেখেছে। নোবেল পাওয়ার জন্য ইউনুস খুব বিখ্যাত হয়েছে গোটা পৃথিবী ব্যাপী, তার নামটা সবাই জানে। এরকম একটা মেড পপুলার লোককে সামনে রেখে ডিপ স্টেট অফ ইউএসএ এই কাজটা করেছে। কত বড় ডিজাইন, হাউ মেটিকুলাস ইট ইজ। আর তারপরে বাংলাদেশে এসে হাসিনাকে তাড়িয়ে এসে একটার পর একটা যা কিছু করছে
নিজের ধান্দাবাজি এবং বাংলাদেশের শত্রু ডিপ স্টেটের স্বার্থ সে দেখছে এবং সেই সঙ্গে চেষ্টা করছে ভারতবর্ষের যাতে ক্ষতি করা যায়। সেজন্য সে তুর্কি, পাকিস্তান, চায়না এই সমস্ত ভারতের শত্রুদের সঙ্গে সে স্টেপ বাই স্টেপ বিভিন্ন যোগাযোগ করে তাদের এজেন্টকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিয়েছে এবং বাংলাদেশ এই মুহূর্তে একটা ভারত বিরোধীদের মৃগয়া ক্ষেত্র। এই তো দেখুন, লোককে বলা হলো, লোকে সেটা বিশ্বাসও করতে শুরু করলো যে ভারতীয় এজেন্টরাই হাদিকে হত্যা করেছে। কিন্তু অ্যাকচুয়াল খেলাটা কোথায়, কিভাবে? এটাই হচ্ছে ক্রিমিনালদের ডিজাইন, ভেরি ইন্টেলিজেন্ট ক্রিমিনালদের ডিজাইন। যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে কেউ খুন করেছে, কিন্তু আসল খুনই আলাদা। দ্য অ্যাপারেন্ট কিলার অ্যান্ড রিয়েল কিলার মধ্যে এই ডিফারেন্সটা, এই জিনিসটা, যেমন ধরুন এরকম অনেক উদাহরণ আছে। এরকম পৃথিবীর ইতিহাসে খুব হাই লেভেল মার্ডার্সে এরকম প্রচুর উদাহরণ আছে। যেমন এখানে এই উদাহরণটা দিলাম, এই উদাহরণটা এলো হাদি মার্ডার। এবার দেখুন যুক্তিটা কোথায়, যে এই যে মার্ডারের বেনিফিটটা কে পেল, এই যে হাদি মার্ডারের বেনিফিটটা কে পেল, বেনিফিশিয়ারি কে? বেনিফিশিয়ারি কি আওয়ামী লীগ? না। বেনিফিশিয়ারি কি ভারত? না। কে বেনিফিশিয়ারি? বেনিফিশিয়ারি হচ্ছে মোহাম্মদ ইউনুস নিজে। কারণ মোহাম্মদ ইউনুস ইজ ভেরি ইন এ ট্রাবল। তিনি কোনো কিছুই করতে পারছেন না, সমস্ত কিছু হাতের কন্ট্রোলের বাইরে। বাংলাদেশের ইকোনমি, মানুষের দুঃখ, সমস্ত কিছু, এবং আইন শৃঙ্খলা, সমস্ত কিছু হাতের বাইরে চলে গেছে তার। এবং তিনি এই ট্রাবলের মধ্যে ট্রাবল সৃষ্টি করে নিজে বাঁচতে চাইছেন। এটাই ক্রিমিনালদের বাঁচার পথ। এই যখন ক্রাইসিসের মধ্যে আরও ক্রাইসিস সৃষ্টি করে বাঁচার পথ এটা। এরকম ঘটনা প্রচুর আছে, প্রচুর আছে। যেমন ধরুন আরও উদাহরণ দিচ্ছি, যেমন এই যে রক্তাক্ত করে নিজেদের ফায়দা লোটা, এই রকম উদাহরণ প্রচুর আছে। যেমন ধরুন আর একটা জায়গা, যেমন ধরুন এলেন মিশ্র হত্যা। এলেন মিশ্র হত্যা ভারতবর্ষে এমার্জেন্সির আগে তখন কি গল্প প্রকাশ করা হয়েছিল, যে প্রাউটিস্টরা, আনন্দমার্গীরা এলেন মিশ্রকে খুন করেছে। কিন্তু সেই খুন করে তাদের কি লাভ? এলেন মিশ্রকে অ্যাকচুয়ালি কে খুন করিয়েছিল? বেনিফিশিয়ারি কে? কারণ এলেন মিশ্রের মতো লোককে খুন করে আরও কিছু ঘটনা ঘটিয়ে এমার্জেন্সি ডিক্লারেশনের সে ব্যাকগ্রাউন্ড তৈরি করলো। এই তো বেনিফিশিয়ারি হলো ইন্দিরা গান্ধী। আসলে এলেন মিশ্রকে খুনের পেছনের যিনি করালেন তিনি ইন্দিরা গান্ধী। তারও আগে আরেকটা উদাহরণ দিই, মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকাণ্ড আজও রহস্যে আবৃত। আসল লাভবান কে হয়েছিল? তখন নাথুরাম গডসে তিনি গান্ধীকে খুন করে দাঁড়িয়েছিলেন, তার হাতে উদ্যত পিস্তল, যে কটা বুলেট ছিল সব উনি বের করে দিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, এই যে গডসের হাতের পিস্তল থেকে যে কটা বুলেট বেরিয়েছিল তার থেকে বেশি গুলি পাওয়া গেছিল গান্ধীর বডিতে। এই জন্য মেটিকুলাসলি পোস্টমর্টম করতেও দেওয়া হয়নি, যাতে জিনিস ধরা পড়ে যায়। তার আগের কি ঘটনা, 7 দিন আগে যে বিড়লা বাড়িতে গান্ধী খুন হয়েছিল সেখানে বোম ব্লাস্ট হয়েছিল। তারপরেও কিন্তু না কেন্দ্রীয় সরকার না বিড়লা বাড়ি গান্ধীর প্রোটেকশনের ব্যবস্থা করেছে। কেন করেনি? তারও আগে এনকোয়ারি কমিশন যেটা এক্সপোজ করেছে, যে এনকোয়ারি কমিশনটা হয়েছিল গান্ধী হত্যার পরে, যে কোনো সিকিউরিটি ল্যাবস আছে কিনা, সেই ভলিউমসে এনকোয়ারি রিপোর্টে পরিষ্কার কতগুলো তথ্য বেরিয়ে আসছে যে
পুনা থেকে যখন গডসের টিম বেরোচ্ছে অস্ত্রশস্ত্র নিয়ে, তার রিপোর্ট, তার বোম্বে শহর থেকে দিল্লির দিকে এগোচ্ছে তার রিপোর্ট, এই সমস্ত কিছু ঠিক সময় দিল্লিতে পৌঁছেছিল বাই ইন্টেলিজেন্স। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার, তখন মেনলি কন্ট্রোল বাই মাউন্ট ব্যাটেন, তারা কোনো স্টেপস নেয়নি কেন? অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে তারা দেখছে যে গডসে খুবই ক্ষুব্ধ হয়েছে বাই পার্টিশন অফ ইন্ডিয়া, লক্ষ লক্ষ মানুষ রিফিউজি হয়েছে, লক্ষ লক্ষ মানুষ রেপড হয়েছে, খুন হয়েছে, ক্ষুব্ধ, তার ক্ষুব্ধ হওয়ার জাস্টিফিকেশন আছে। তা সেই ক্ষোভটা থেকে যখন তিনি গান্ধীকে খুন করতে যাচ্ছেন, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার, নেহরুর কেন্দ্রীয় সরকার কিন্তু কন্ট্রোল বাই মাউন্ট ব্যাটেন, তারা কিন্তু কোনো প্রোটেকশন দিল না। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে দে অ্যালাউড দ্য কিলিং প্রসেস অফ গান্ধী টু কমপ্লিট। they made the process, they made the attempt of Godse to kill Gandhi a success. অর্থাৎ in that way Gandhi murder was allowed to be completed. এই তো লাভবানটা কে হলো? লাভবান কিন্তু কোনো হিন্দু সংগঠন হয়নি ভারতবর্ষে, আরএসএস হয়নি, হিন্দু মহাসভা হয়নি, বা গডসের সংগঠনও হয়নি। বরং গান্ধী মার্ডারের পরে এই সমস্ত সংগঠন অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং যার জন্যে এই হিন্দু সংগঠনগুলো প্রায় 50 বছর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। কারণ কংগ্রেস প্রতি মুহূর্তে, নেহেরু প্রতি মুহূর্তে বলতো যে হিন্দু সন্ত্রাসবাদী গান্ধীকে খুন করেছে, আরএসএস, হিন্দু মহাসভা এরা সব সন্ত্রাসবাদী, এই তো বলে গেছে, এই প্রচার। ফলে আর ইলেকশনে দাঁড়াতেই পারেনি। এই লাভটা করেছে গান্ধী, নেহরু। কারণ বাই পার্টিশন কংগ্রেস খুব আনপপুলার হয়ে গেছিল, তার সেই পপুলারিটা রিগেন করার জন্য এবং হিন্দু সংগঠনগুলোর অগ্রগতি প্রতিহত করার জন্য, কারণ সেই সময় আরএসএস, হিন্দু মহাসভা অত্যন্ত দ্রুতগতিতে পপুলার হচ্ছিল, পার্টিকুলারলি ইন দ্য র্যাঙ্কস অফ দ্য রিফিউজিজ, বা যারা ওপার বাংলায় তাদের মা বোনেদের হারিয়ে এসছে, মা বোনেরা রেপড হয়েছে, আত্মীয়রা খুন হয়েছে, তারা অত্যন্ত অ্যাগ্রিভড হচ্ছিল। অ্যান্ড পার্টিশনের জন্য যে ক্ষতি হয়েছে ভারতবর্ষের, জনগণ অত্যন্ত বিক্ষুব্ধ হয়েছিল। সেই যে কংগ্রেসের এবং গান্ধী নেহরুদের যে লস অফ পপুলারিটি, সেটা রিগেন করার চেষ্টা করল। আর গান্ধী সেই সময় নেহরুর কাছে আর কোনো প্রয়োজন ছিল না, গান্ধীর প্রয়োজন ফুরিয়ে গেছিল। কারণ নেহেরু প্রাইম মিনিস্টার হওয়ার জন্য যোগ্য ছিলেন না। তিনি নেহেরু সারা জীবনে কখনো কোনো আন্দোলন ট্রিগার করেননি। গান্ধী কিছু আন্দোলন ট্রিগার করেছেন, প্যাটেল ট্রিগার করেছেন, নেতাজি ট্রিগার করেছেন, কিন্তু নেহেরু কোনো আন্দোলন ট্রিগার করেননি। গান্ধীর উপরে ভর করেই নেহেরুর উত্থান, তারপর ব্রিটিশের সাহায্যে তার আরও বড় উত্থান, এবং প্রায় অল দ্য প্রভিন্সিয়াল কমিটি যখন 15টা কমিটি, যখন 13টা কমিটি প্যাটেলকে চাইল টু বি প্রাইম মিনিস্টার, আর দুটো কমিটি অ্যাবস্টেন ফ্রম ভোটিং, অ্যান্ড নেহেরু 0 পেয়েছিল ভোটিংয়ে, ইন দ্যাট কন্টেস্ট নেহেরু তো পিএম হওয়ার কথাই নয়, কিন্তু গান্ধী চাইলেন নেহেরু পিএম হোক, কারণ এটা ব্রিটিশ চেয়েছিল। আর গান্ধী প্যাটেলকে বললেন তুমি সরে দাঁড়াও, ভক্ত প্যাটেল সরে দাঁড়ালেন, নেহেরু পিএম হলো। সুতরাং নেহেরুর গান্ধীকে ব্যবহারের যতটা প্রয়োজন ছিল, সেই প্রয়োজন ফুরিয়ে গেছে। বরং গান্ধী এখন বেঁচে থাকলে যে কোনো সময় তার গদি টলে যেতে পারে কোনো না কোনো কারণে, সুতরাং তাকে সরিয়ে ফেলতে হবে। আর মাউন্ট ব্যাটেনের কাছেও, কারণ মাউন্ট ব্যাটেন গান্ধীকে যেভাবে ব্যবহার করেছে টু পার্টিশন ইন্ডিয়া ভেরি ট্যাক্টফুলি, এই প্রমাণগুলোকে লোপাটের তার প্রয়োজন ছিল। গান্ধীকে লোপাট করা
নেহরুর প্রয়োজন ছিল মাউন্ট ব্যাটেনের। তাই একদম মেশিনারির কেন্দ্রে বসে মাউন্ট ব্যাটেন এবং নেহরু অ্যালাউড দ্য মার্ডার টু বি কমপ্লিটেড, অর্থাৎ গান্ধী ওয়াজ অ্যালাউড টু বি মার্ডার। রিয়েল কিলার তাহলে কে, কাকে ধরবেন, বেনিফিশিয়ারি কে? আমি বহু আগে বলেছিলাম, লাস্ট সেঞ্চুরির বিশ্ববিখ্যাত কূটনীতিবিদ কিসিঙ্গার একটা কথা বলেছিলেন, হাই লেভেল মার্ডারে সবসময় দেখতে হবে হু ইজ দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি। আর একটা মার্ডার আজকে বলবো, সে মার্ডারটা হচ্ছে রাজীব গান্ধী মার্ডার। রাজীব গান্ধী মার্ডার অ্যাপারেন্টলি সবাই জানে রাজীব গান্ধীকে মার্ডার কে করেছে। এলটিটি, সাম ডেডিকেটেড এলটিটি টেরোরিস্ট। মজাগুলো দেখুন, সেই এলটিটি টেরোরিস্টদের বহুদিন জেল খাটার পরে তাদের কিন্তু ক্ষমা করে দিল সোনিয়া গান্ধী এবং সোনিয়া গান্ধীর মেয়ে। রহস্যটা দেখুন। তারও আগে দেখুন, এই যে মঞ্চে ব্লাস্ট হয়ে রাজীব গান্ধী মারা গেলেন, সেই মঞ্চে তামিলনাড়ুর কোনো স্টেট কংগ্রেস লিডার ছিল না, সোনিয়া গান্ধীও ছিল না। অথচ তার আগে প্রায় 150 যে সারা ভারতবর্ষে রাজীব গান্ধীর মিটিং হয়েছে ইলেকশন ক্যাম্পেনিংয়ের জন্যে, সব মিটিংয়েই কিন্তু সোনিয়া গান্ধী ছিলেন, এই মিটিংয়ে ছিলেন না। আরেকটা জিনিস দেখুন, তার আগে আরেকটা জিনিস দেখুন, বোফোর্স কেলেঙ্কারিতে জুড়েছিল কার কার নাম? নাম হচ্ছে বোফোর্স কোম্পানির এই কেলেঙ্কারিতে, বোফোর্স গান পারচেজ বাই ইন্ডিয়ার এই কেলেঙ্কারিতে কার কার নাম? কুত্রচি আর সুইডিশ প্রাইম মিনিস্টার অ্যান্ড রাজীব গান্ধী। মামলা চলছিল বিভিন্ন কোর্টে, রাজীব গান্ধীর বদনাম হয়েছিল, অত্যন্ত আনপপুলার হয়ে গেছিলেন। সেই মামলায় দেখুন, সুইডিশ প্রাইম মিনিস্টার ব্রড ডেলাইটে খুন হয়েছিল, রাজীব এখানে খুন হয়ে গেল। এবং এই কুত্রচি আর্মস ডিলার, ইটালিয়ান আর্মস ডিলার, সোনিয়া গান্ধীর নাকি আঙ্কেল। তিনি থাকতেন দিল্লি এলে ইন্দিরা গান্ধীর বাড়িতে। ইন্দিরা গান্ধী খুব খুশি ছিলেন না, তবুও বাড়িতে থাকতেন। এবং এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বলে রাখি, এই কুত্রচি আর্মস ডিলার অত্যন্ত কানিং। এই কোর্ট প্রসিডিওর থেকে মুক্তির জন্য এই দুটো উইটনেসকে তিনি লোপাট করে দিলেন। একদিকে ওই সুইডিশ প্রাইম মিনিস্টার, আর একদিকে রাজীব গান্ধীকে এখানে ইন্ডিয়াতে ইউজিং দ্য এলটিটি পারসনস, বিকজ বাই দ্যাট টাইম, তার আগেই এলটিটি ওয়াজ ভেরি অ্যাংরি উইথ রাজীব গান্ধী। এলটিটি লিডার প্রভাকরণ ওয়াজ ইনভাইটেড টু দিল্লি বাই রাজীব গান্ধী। কথা ছিল যে রাজীব গান্ধী এলটিটিকে সাপোর্ট করবে প্রভাকরণকে, পরিবর্তে রাজীব গান্ধীকে এলটিটি হেল্প করবে টু রিগেন দ্য কংগ্রেস বেস ইন তামিলনাড়ু। কারণ বহু আগে 5-এর দশকেই কংগ্রেস বেস হারিয়েছে তামিলনাড়ুতে। রাজীব গান্ধীর স্বপ্ন তামিলনাড়ু কংগ্রেসকে বেস আবার রিগেন করবে। কিন্তু কি বিট্রে হলো? বিট্রে করলেন রাজীব নিজে। যখন এলটিটির বিরুদ্ধে, যখন শ্রীলঙ্কা গভর্নমেন্ট আর্মি ইউজ করলো, সে সময় সেই আর্মিকে হেল্প করলো রাজীব গান্ধী। That created anger in the minds of the Prabhakaran and the LTT. They are waiting for revenge. এই যে অ্যাঙ্গারটাকে ইউজ করলো কুত্রচি টু কিল রাজীব গান্ধী।
আর ওদিকে যে সুইডিশ প্রাইম মিনিস্টার যে খুন হয়ে গেল, যদি ইজি টু কিল হিম, কারণ ওদের দেশে প্রাইম মিনিস্টারের জন্য এক্সট্রা কোনো ডিফেন্স থাকে না। সিনেমা হল থেকে বেরিয়ে পায়ে হেঁটে ঘরের দিকে যাচ্ছিলেন রাস্তা দিয়ে, উইথাউট এনি প্রোটেকশন, উইথ কোনো পুলিশ বা কোনো ডিফেন্সের লোক ছিল না। সেখানে তাকে খুন করা খুব সহজ ছিল। দুজন দুদিক থেকে খুন হওয়ার জন্য আর্মস ডিলার কুত্রচি, সোনিয়া গান্ধীর সোকল্ড আঙ্কেল, মুক্ত হয়ে গেলেন। কারণ আর্মস ডিলের যে প্রচুর কার্ড মানি, তার বেনিফিটটা কে পেয়েছিল? রাজীব গান্ধী অ্যান্ড হিজ ফ্যামিলি, মানে পরবর্তীকালে সোনিয়া গান্ধী। ঠিক দেখুন, এই এলটিটির যারা ছিল প্রেজেন্ট সেলে অ্যাজ কনভিক্টেড পারসনস অফ মার্ডারিং রাজীব গান্ধী, তাদেরকে ক্ষমা করে মুক্ত করে দিল সোনিয়া গান্ধী এবং তার কন্যা। এই পুরো ঘটনাগুলোকে না জানলে অ্যাপারেন্ট মার্ডারার্সকে আর রিয়েল মার্ডারারকে বোঝা মুশকিল। দেখতে হবে হু ইজ দ্য রিয়েল বেনিফিশিয়ারি। আর আজকের একটা আর্টিকেল আমাকে পড়ে শোনাতেই হবে, সেটা হচ্ছে এই, হ্যাঁ, এই যে খবরগুলো আসছে ইউনুসই খুন করিয়েছে হাদিকে, সব প্ল্যান ফাঁস করে দিলেন হাদির ভাই। এবং এটা কয়েকদিন ধরে লাস্ট 48 আওয়ার্সে একদম বাংলাদেশের নিজস্ব খবরের কাগজে এটা হেডলাইন হচ্ছে। এটা কলকাতা থেকে বা ইন্ডিয়া থেকে নিউজ হেডলাইন্স হচ্ছে না, এটা ওখানকার থেকেই আসছে হেডলাইন্সগুলো। এবং এদের আর্টিকেল পড়ে শোনাচ্ছি, সুদীপ্ত গুহের একটা আর্টিকেল, সুন্দর একটা আর্টিকেল, এটা পড়েই আমি শেষ করে দেব। হাদির ভাই বলেছে ইউনুস হত্যা করেছে হাদিকে, কিন্তু প্রথম প্রতিক্রিয়া কি ছিল? হাদি মৃত্যুর পরে হিন্দু বাঙালিকে পেটাও, কারণ ওরা জানে এইসব অসহায় হিন্দুদের যতই পেটাই আমাদের গুণগান করবে কলকাতার নির্লজ্জ বুদ্ধিজীবীরা। তারা আমাদের মিডিয়া ম্যানেজার। এই কলকাতার বুদ্ধিজীবীরাই হচ্ছে এই সমস্ত পাকিস্তানি বা বাংলাদেশি টেররিস্টদের মিডিয়া ম্যানেজার। এরা হচ্ছে নির্লজ্জ বাঙালি বুদ্ধিজীবীর দল, তারা আমাদের মিডিয়া ম্যানেজার। 1950-এ বরিশাল হত্যা, 1951-র ভাষালন হত্যা, পুরো ব্যাপারে তাদেরকে ক্লিন চিট দেয় কলকাতার হিন্দু কংগ্রেস এবং কমিউনিস্ট নেতারা। উল্টে 1953-তে একমাত্র হিন্দুদের জন্যে কথা বলা নেতাকে খুন করে ওদের প্রধানমন্ত্রী। 1971-এ ক্ষমতায় লড়াই শুরু হলে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মুসলমানদের কাদের খুন, ধর্ষণ, লুট করা হলো? বাঙালি হিন্দুদের। ঋত্বিক ঘটক, ইলা মিত্র, অশোক মিত্ররা যদি ক্লিন চিট দেয়, কেন আমরা খুন করব না? 1992-তে বাবরি ধাঁচা ভাঙার পর শুরু হলো আবার চূড়ান্ত অত্যাচার, কিন্তু এবারও কলকাতার সব সংবাদপত্র পুরো চেপে দিল সব পাপ। তাহলে কেন দীপু দাসকে মারব না? ইউনুস হাদিসকে মারুক বা যে কেউ মারুক, যতক্ষণ খুনির নাম না জানা যাচ্ছে, মারো ওই সব হিন্দুদেরকে। কাফের মারলে জান্নাতে তো প্রাপ্তি হবেই, 72টা হুর তো পাবো। আর এই দুনিয়ায় আমাদের ক্লিনচিট দিতে বসে আছে ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দল মতো জেহাদিদের মিডিয়া ম্যানেজাররা। তাই কিসের চিন্তা, কিসের অন্যায়? এই হচ্ছে কলকাতার বুদ্ধিজীবীরা। বহুবার আমাকে এই শীর্ষেন্দু মুখোপাধ্যায় আর এই সমস্ত বুদ্ধদেব গুহটুহ এই লোকগুলো সম্বন্ধে আমাকে বহু লোক জানতে চেয়েছে। আমার কমেন্ট করতে ঘেন্না করে। এই লোকগুলো, ওদের পূর্বপুরুষরা, মা বোনেরা ওখানে রেপ্ট হয়ে এসছে, পুরোপুরি লাথি খেয়ে এসছে, কেউ খুন হয়েছে, এপার বাংলায় এসে একটা কথা বলে না, চুপ করে থাকে। কি স্বার্থ? স্বার্থ হচ্ছে কথা বললে যদি ওদের এই বইগুলো ওপার বাংলায় বিক্রি বন্ধ হয়ে যায়, আর মাঝে মাঝে ওই যে ডেকে নিয়ে যায় অ্যাজ গেস্ট লেকচারার, গেস্ট স্পিকার, যে আন্তর্জাতিক বুদ্ধিজীবী হওয়ার এই যে লোভ, এই সুযোগ, এটা তো ছাড়া যায় না।
আরেকটা কলকাতার বুদ্ধিজীবীদের আরেকটা কথা একটা দেখা যায়। কি এখন একটা দেখা যাচ্ছে যে ওপার বাংলায় হিন্দু খুন হচ্ছে, আমাদের তো কথা বলা উচিত নয়, ওটা বিদেশি, ওটা বিদেশ। অথচ অথচ আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, কিউবা, নিকারাগুয়া, প্যালেস্টাইন, গাজাতে সেখানে যে গন্ডগোলটা হয়, তখন কিন্তু কলকাতায় এরা কালো ব্যাচ পরে চিৎকার করে, রাস্তাঘাট বন্ধ করে, ট্রাম পুড়িয়ে দেয়। এই হচ্ছে এরা সব কমিউনিস্ট বুদ্ধিজীবী, এটা এত স্কাউন্ড্রেল। আর একটা যুক্তি কথা বলছে এখন, কি কুযুক্তি দেখুন, যে ওপার বাংলায় সংখ্যালঘুরা যেভাবে অত্যাচারিত হয়, এপার বাংলাতেও নাকি অত্যাচারিত হয়। কি নোংরা যুক্তি! নোংরা যদি কেন, একটা স্ট্যাটিস্টিতে বলি, ওপার বাংলায় ওপার বাংলায় নিয়ার অ্যাট পার্টিশন টাইম, ওপার বাংলায় অমুসলমানদের সংখ্যা ছিল নিয়ারলি 40%, সেটা কমতে কমতে এখন 6%। তাহলে ওখানে যে অত্যাচারিত হচ্ছে, এই স্ট্যাটিস্টিক্সটা প্রমাণ। ওখানে মাইনরিটিরা খুন হয়েছে, রেপড হয়েছে, বিতাড়িত হয়েছে, তাদের সব সম্পত্তি জমি দখল করা হয়েছে। তার প্রমাণ হচ্ছে, রেজাল্ট হচ্ছে এইটা। ওখানে 40 থেকে নেমে এখন 6 to 7%। অন দি কন্ট্রারি, যদি বাংলাতে, এপার বাংলা, পশ্চিম বাংলায় বা ভারতে যদি মাইনরিটিরা সত্যি অত্যাচারিত হয়, তাহলে কি দেখবো আমরা, কি দেখলাম এখানে? এই ওয়েস্ট বেঙ্গলে অ্যাট পার্টিশন টাইম মুসলিম ছিল অনলি 17%, 15 to 17%। সেইটা এখন দাঁড়িয়েছে নিয়ারলি 40%, 38 to 40%। এই সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে? এখানে মুসলিমরা অত্যাচারিত, সংখ্যালঘুরা অত্যাচারিত। এইসব পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা এত চরিত্রহীন লম্পট, এত কুযুক্তি দেয় যে এপার বাংলাতেও নাকি বুদ্ধিজীবী সংখ্যালঘুরা অত্যাচারিত, তাই ওপার বাংলায় ওরা রেগে ওরা সংখ্যালঘুরা অত্যাচার করে। কত বড় কুযুক্তি! এই জানোয়ারগুলোর নাম উচ্চারণ করতেও আমার লজ্জা করে, জানি না আপনাদের লজ্জা করে কিনা। এই অমর্ত্য সেন একটা জানোয়ার, কি নাকি ওপার বাংলায় মানুষ স্বাধীনতা অনেক, নাকি ওরা নাকি অনেক বেশি সভ্য, অনেক নাকি সংস্কৃতিবান, সেখানে নাকি পিপলস লিবার্টি অনেক বেশি আছে। অমর্ত্য সেন, এই অমর্ত্য সেন সম্বন্ধে একটু বলে আমি, আর এই অমর্ত্য সেনের নামে নামে চটি চাটে এই বাংলাদেশ, এই পশ্চিম বাংলার বুদ্ধিজীবীরা, নাকি মহান মহাপণ্ডিত, বিশাল মহামানব, শান্তিনিকেতনের জমি চুরি করে বসে আছে, লম্পট, নোবেল প্রাইজ পর্যন্ত 4বার, 2বার বিয়ে করেছে অফিসিয়ালি, আরো 2টো আনঅফিসিয়াল বউ। ইতিহাসটা বলি রাখি একটু। হ্যাঁ, পড়াশোনায় ভালো, ঠিক আছে, পড়াশোনায় ভালো হলে তো ভালো মানুষ হবে না। মনুষ্যত্ব একটা না দেখালে, মনুষ্যত্ব না থাকলে মানুষ বলবো কেন? নকশালগিরি করতো সে সময়, 67 থেকে 70, এই সময় পশ্চিম বাংলায় নকশালদের উৎপাত। ওদিক থেকে বাংলাদেশেও তখন অগ্নিগর্ভ হচ্ছে আস্তে আস্তে টুয়ার্ড 71। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তখন প্রিপেয়ার করছে তার আর্মিকে ফর অপারেশনস ইন বাংলাদেশ। তাদের কি, যে ওই অবস্থায় যদি ওয়েস্ট বেঙ্গল টার্বুলেন্ট থাকে, it is difficult to place Indian army here and to allow them to operate onto East Pakistan. তাহলে they want, government of India military particularly Eastern Command, they wants এই ওয়েস্ট বেঙ্গলের এই ফিল্ডটা যেন কতগুলো এই টেররিস্টদের হাত থেকে, টেররিস্ট থেকে মুক্ত থাকে। এই টেররিস্ট যদি প্লে করে, it will be difficult for army to operate from West Bengal onto the East Pakistan. এই যে কিলিংস অফ দ্য সাম নক্সালস ইন বরানগর, দমদম এটসেট্রা, বিভিন্ন এরিয়াতে, this was the plan not of the state government
বাট ইট ওয়াজ দ্য প্ল্যান অফ দ্য আর্মি, এক্সিকিউটেড থ্রো লালবাজার। এই কথাগুলো আমাকে বলেছেন সিদ্ধেশ্বর রায় নিজে, এবং এগুলো পরবর্তীকালে দেখছি আমরা ওই সময় ইস্টার্ন কমান্ডের যিনি চিফ ছিলেন অরোরা, তার অটোবায়োগ্রাফিতে এগুলো পরবর্তীকালে এগুলো লেখা হয়েছে এগুলো। এবার সেই সময় এই অমর্ত্যের মতো নকশালদের খুন করে দেওয়াটা ছিল একটা সার্কুলার। সেই সময় অমর্ত্যের আত্মীয়রা দে অ্যাপ্রোচ সিদ্ধার্থ রায়। হি ওয়াজ অ্যাট দ্যাট টাইম সেন্ট্রাল মিনিস্টার ইন চার্জ অফ বেঙ্গল। হি সামহাউ ম্যানেজড ভালো মানুষ হওয়া আর পড়াশুনো ভালো হওয়া সম্পূর্ণ আলাদা জিনিস। ইয়ে সুভাষবাবু, এবং সেই সময় যেহেতু অমর্ত্য সেন, তার বাবা শান্তিনন্দের এরকম এই লোক, রবি ঠাকুরের সঙ্গে যোগাযোগ, সিদ্ধার্থবাবু অ্যারেঞ্জড হিজ এসকেপ ফ্রম ক্যালকাটা, লুকিয়ে ওকে বের করে দেয় ক্যালকাটা থেকে, অ্যান্ড হি ওয়াজ সেফ। দেন হি ওয়েন্ট টু লন্ডন। লন্ডনে গিয়ে এই সমস্ত তার পড়াশুনো করেছে, পড়াশুনো ঠিক আছে, ভালো ভালো চিবিয়ে চিবিয়ে ইংরেজি বলতে পারে, সেটাকে আমরা ভালো ইংরেজি বলি, কিন্তু আমি ওনার লেকচারের মধ্যে ভালো মেটেরিয়ালস পাই না। সাহিত্য আছে আর চিবিয়ে চিবিয়ে ইংরেজি বলেন, ইনি কত বড় ইংরেজ হয়েছেন। আর ব্যক্তি জীবনে নোংরামি চূড়ান্ত। বাঙালি বউ পড়ে থাকলো, ওখানে আরেকটা লোকের সঙ্গে প্রেম করতে শুরু করলো, পর আরেকটা মেয়েকে বিয়ে করলো। হ্যাঁ, এই তো চরিত্র। নোবেল কমিটির নোবেল যারা সিলেক্ট করে তাদের সেরকম ফ্যামিলির, জিউস ফ্যামিলির মেয়েকে বিয়ে করলো। এ না হলে তো ক্যাচ হবে না, ক্যাচ না পেলে মেডেল পাওয়া যাবে না। আর এই লোকটা ধুরন্ধর, কেন্দ্রে কংগ্রেসকে তেল দিত আর রাজ্যে সিপিএমকে তেল দিত। কি বলতো ল্যাঙ্গুয়েজটা মনে আছে? বলে দিচ্ছি এই লোকটা কত ধুরন্ধর। যখন যখন নন্দীগ্রামে যখন কৃষকরা আন্দোলন করছে, তখন তখন ও একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিল একটা, হাওড়া স্টেশন থেকে, মনে আছে আমার, যে পিপল অফ নন্দীগ্রাম হ্যাজ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য পলিসি অফ দ্য লেফট ফ্রন্ট গভর্নমেন্ট। বাতেলা। এবার যখন যখন নন্দীগ্রাম আন্দোলনে সিপিএম একদম লেজে গোবরে হয়ে গেল, তখন সেই এক বছর পরে দেখলাম আবার সেই ভদ্রলোক এয়ারপোর্টে, উনি তো ঢুকছেন যখন বিদেশ থেকে, উনি বলছেন, ইট ইজ ভেরি প্যাথেটিক দ্যাট লেফট ফ্রন্ট হ্যাজ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ দ্য নন্দীগ্রাম, পিপল অফ নন্দীগ্রাম। এই হচ্ছে ধান্দাবাজি। উনি স্ট্রেট কিন্তু কোথাও বললেন না যে সিপিএম ভুল করছে, ওখানে কখনো বললেন না। আবার তৃণমূলের সময় তৃণমূলের লোক, টিএমসিপির লোক, ইজ এ লয়ালিস্ট, অলওয়েজ লয়ালিস্ট, অলওয়েজ লয়ালিস্ট, শুধু ধান্দাবাজির জন্য। আর এই লয়ালিস্ট না হলে ওই বোলপুরের ওই চুরি করা জমিটা ধরে রাখতে পারবে না। আর এইসব বাঁদরামি বদমাইশ এরকম লয়ালিস্ট না হলে বড় বড় পোস্টে থাকা যাবে না। আর একে ইউপিএ গভর্নমেন্ট আমাদের এর বিশ্ববিদ্যালয়ের আমাদের আমাদের এ বিহারের যেটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর করেছিল, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় যেটা নালান্দা বিশ্ববিদ্যালয়ের, দে মেড হিম দ্য চ্যান্সেলর, এবং কোটি কোটি টাকা চুরি করেছেন, কোটি কোটি টাকা অন্য লোককে চুরি করতে সাহায্য করেছেন। এ হচ্ছে ধান্দাবাজ। এই ধান্দাবাজটাকে বাঙালি এখনো চিনল না। ঠিক তেমনি ওপার বাংলার বাঙালি নাকি একটা নোবেল লরেটকে পেয়ে গেছে, দে উইল রুল বাংলাদেশ, নাকি বাংলাদেশে সোনায় মুড়ে দেবে, নোবেল প্রাইজ পেয়েছে কিছু শান্তি। পৃথিবীর কোন দেশে কোথাও কখন তিনি শান্তিতে নোবেল প্রাইজ, শান্তি প্রতিষ্ঠা করতে গেছিলেন? তাকে ডিপ স্টেট করে দিল নোবেল লরেট শান্তি।
এই করে একটা পপুলার ফেস তৈরি করলো। যে পপুলার ফেসটাকে এত বছর পরে, 2.5 দশক পরে ব্যবহার করলো। কারণ আমি একটা জিনিস বলেছিলাম, মনে রাখবেন, আপনি যদি কাউকে এজেন্ট হিসেবে ব্যবহার করতে চান, একটা আনপপুলার লোককে এজেন্ট হিসেবে ব্যবহার করে যে বেনিফিটটা পাবেন, একটা মোর পপুলার লোককে এজেন্ট হিসেবে ব্যবহার করে অনেক বেশি আপনি বেনিফিট পাবেন। দীর্ঘ 2.5 দশক ধরে এই লোকটাকে পপুলার করার জন্য মেকানিজম তৈরি হয়েছিল মেটিকুলাসলি। একসময় তাকে ব্যবহার করা হবে। ঠিক আমি যে জিনিসটা বহুদিন থেকে বলছি, এই যে বোস বাড়ির শিশির বোসকে পপুলার তৈরি করা হয়েছিল। শিশির বোসের ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্টে কোনো রোল নেই, কোনো রোল নেই। যখন থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট, তখন সেই সময় হি ওয়াজ অ্যারেস্টেড, এবং দেখবেন তার যে যে চার্জশিটটা, ওই চার্জশিটটা দেখবেন আপনারা, চার্জশিটটা যেটা প্রকাশ করেছে ওই বইয়ে, রেড এস্কেপ বইয়ে চার্জশিটটা দিয়েছে। তিনি, হি ওয়াজ নট অ্যারেস্টেড ফর হেল্পিং সুভাষ বোস টু এস্কেপ, হি ওয়াজ অ্যারেস্টেড আন্ডার এ সেকশন, যে সেকশনটা ইউজড হয়েছে ফর দ্য ফরওয়ার্ড ব্লক সিম্প্যাথাইজার্স। সে সময় এই ফরওয়ার্ড ব্লক সিম্প্যাথির জন্য হাজারে হাজারে যুবকরা অ্যারেস্ট হয়েছে, তাই তিনিও অ্যারেস্ট হয়েছিলেন। এবার পরবর্তীকালে স্টোরি তৈরি করা হলো উনি নাকি সুভাষচন্দ্রকে এসকেপে সাহায্য করেছেন। এই স্টোরিটা নেহেরুরা পপুলারাইজ করে ওকে পপুলার করা হলো, এবং এই পপুলার করে পরে তাকে নেহেরু অ্যান্ড ইন্দিরা পরে ব্যবহার করলো, একদম পাপেট তৈরি হয়ে গেল, এতে বিখ্যাত হয়ে গেলেন। এবং তাকে দিয়ে পরবর্তীকালে ওই বিয়ের গল্প আর মৃত্যু ছায়ের গল্প লোককে খাওয়ানো শুরু হলো। দিস ইজ দ্য স্টোরি অফ মেকিং শিশির বোস পপুলার অ্যান্ড ইউজিং হিম ফর দ্য ইন্টারেস্ট অফ দি রুলার্স। ঠিক যেমনি ইউনুসকে ব্যবহার করছে ডিপ স্টেট, ঠিক যেভাবে একসময় মোহনদাস গান্ধীকে ব্রিটিশ ইউজ করেছিল, তার আগে বিফোর দ্যাট দে মেড হিম পপুলার, বলেছি একদম। ওইখানে তো সাউথ আফ্রিকাতে প্যান্ট শার্ট পরতো, কোট পরতো, আর তার আগে তো বুয়ার যুদ্ধে হি ওয়াজ এ ভলেন্টারি সার্ভিং দ্য ব্রিটিশ আর্মি এগেনস্ট দ্য বুয়ার নেটিভ রেভলিউশনারিজ। ও ছিল তো ব্রিটিশের পক্ষের লোক, সার্জেন্ট, ভলেন্টারি সার্জেন্ট। তাকে এখানে ইন্ডিয়াতে প্রচার করা হলো নাকি ওখানে ফ্রিডম মুভমেন্ট করেছেন। আর 14 সালে ওনাকে ওখান থেকে তুলে আনা হলো, প্রথমে সাউথ আফ্রিকা থেকে ইংল্যান্ডে পাঠানো হলো। সাউথ আফ্রিকা থেকে বোম্বেতে আসা খুব সহজ ছিল, স্টেট কাট, তা কিন্তু করা হলো না, কারণ ওকে তো প্রাইমিং করতে হবে না। ওখান থেকে নিয়ে গেল ওরা ইংল্যান্ডে নিয়ে গিয়ে সেখানে প্যান্ট শার্ট খুলে ফেলা হলো, তাকে হাফ নেকেড ফকির বানানো হলো, ট্রেনিং দেওয়া হলো। হাফ নেকেড ফকিরকে পাঠানো হলো ইন্ডিয়াতে। হাফ নেকেড ফকির মানে হচ্ছে যে সাধু লোক। আমার দেশের জনগণ এবং বাড়ির মা বোনেরা যখন সাধুর বেশের লোককে দেখলেই খুব খুশি হয়, খুব পায়ে হাত দিয়ে প্রণাম করে, উইথাউট এনি স্ক্রুটিনি, তার আইডেন্টিটি জাজমেন্ট না করেই তাকে সাধু বলে গ্রহণ করে, ঘরের মধ্যে ঢুকিয়ে দেয় এবং পুজো করতে শুরু করে। এই সুযোগটা, এবং ব্রিটিশ এম্পায়ার হচ্ছে, ব্রিটিশ গোটা বিশ্ব জয় করেছে নট বাই দেয়ার উইজডম, নট বাই দেয়ার কারেজ অর শৌর্য বীর্য, চালাকি করে। ব্রিটিশ এম্পায়ার ইজ এ সাইকোলজিক্যাল এম্পায়ার, মেনলি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, বাই একদম ধাপ্পাবাজি দিয়ে, ধোঁকা দিয়ে, চট ঢুকিয়ে, এইসব করে
গান্ধীকে ঢোকানো হয়েছে। তার আগে গান্ধীকে দিয়ে ফার্স্ট গ্রেট ওয়ারের সময় আর্মি রিক্রুটমেন্টের কাজটা করিয়েছে। গান্ধী ওয়াজ এ রিক্রুটার অফ সোলজার্স টু দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। সে লোকটাই অ্যাপোস্টল অফ পিস হয়ে গেল। যে লোকটা ফার্স্ট গ্রেট ওয়ারের সময় 12-13 সালে ভারতবর্ষে এসে ক্যাম্প করে করে ভারতীয়দের এনকারেজ করতো, তোমরা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি জয়েন করো, কারণ ব্রিটিশ কথা দিয়েছে আমাকে যুদ্ধে জেতার পরেই আমাকে দেশটা দিয়ে দেবে, দেশটা ছেড়ে দেবে, স্বাধীন করে দেবে, এবং তোমরা ব্রিটিশের হয়ে যুদ্ধ করো। হি ওয়াজ এ রিক্রুটার অফ নেটিভস টু দ্য ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। সে লোকটা হয়ে গেল অ্যাপোস্টল অফ পিস। এইভাবে গান্ধীকে আস্তে আস্তে পপুলার করা হয়েছে, এবং ব্রিটিশ মিডিয়া এবং ইন্ডিয়াতে ক্যাপিটালিস্ট ওন যে মিডিয়া, তখন তো আজকের মতো সোশ্যাল মিডিয়া ছিল না যে প্রত্যেকের হাতের কন্ট্রোলে মিডিয়া। তখন যে কটা মিডিয়া ছিল আইদার ব্রিটিশ কন্ট্রোল মিডিয়া, ব্রিটিশ কোম্পানির মিডিয়া, অথবা ভারতবর্ষে টাটা বিল্ডারদের মিডিয়া। সুতরাং সেই মিডিয়াকে দিয়ে গান্ধীর ইমেজ বিল্ড আপ হয়েছে, গান্ধীকে ন্যাশনাল লিডার বানানো হয়েছে, গ্রেট বানানো হয়েছে, সেজ বানানো হয়েছে, দেবতা বানানো হয়েছে, নিয়ে তাকে দিয়ে শয়তানিগুলো করানো হয়েছে। ভারতবর্ষের যত বেশি ক্ষতি গান্ধীকে দিয়ে করানো হয়েছে, এত বেশি ক্ষতি সম্ভবত গত 200 বছরে কাউকে দিয়ে করা হয়নি। গান্ধী ওয়াজ দ্য ফাইনেস্ট ডিপ্লোম্যাটিক প্রোডাকশন অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ফর দ্য ইন্ডিয়ান কলোনি। ওকে গরিব সাজানোর জন্য ব্রিটিশকে অনেক খরচ করতে হয়েছে। সুভাষবাবু, আরেকটা কথা আছে, এটা এটা নাইটিঙ্গেল অফ দ্য ইস্ট, দ্যাট ইজ আমাদের সরোজিনী নাইডু বলেছিলেন, উই হ্যাভ টু স্পেন্ড এ লট টু কিপ হিম পুয়ার, অ্যান্ড হি ওয়াজ অলওয়েজ গোয়িং থ্রু দ্য থার্ড ক্লাস কম্পার্টমেন্ট, বাট অলওয়েজ রিজার্ভিং দ্য হোল অফ দি কম্পার্টমেন্ট। ওনার একদিন বলবো, ওনার ছাগলের দুধ খাওয়ার কাহিনী বলবো, একটু বলেই ফেলি, সময় আছে বোধহয়, একটু বলে থেমে যাব। গান্ধীর ছাগলের দুধ খাওয়া একটা কাহিনী আমি পেয়ারলালের ভলিউম থেকে আমি কোট করছি। পেয়ারলালের ভলিউম, অনেকগুলো ভলিউম, মধ্যে 7টা ভলিউম আছে পেয়ারলালের অন গান্ধী। একটা চ্যাপ্টারে আছে, গান্ধী এসছে শরৎবাবুর বাড়িতে আছে, অর্থাৎ উডবার্ন পার্ক, ক্যালকাটা উডবার্ন পার্কে আছে, ওয়ার্কিং কমিটির মিটিং হবে, গান্ধী এসছেন। কারণ তখন তো কলকাতায় বড় বড় হোটেল ফোটেল কিছু ছিল না, ওই বাড়িতেই সবাই এসছে, গান্ধী এসছে, নেহেরু এসছে। গান্ধীর স্নান করবেন, গান্ধীর স্নান হবে গঙ্গার জলে, ওই ট্যাপ ওয়াটার না, গঙ্গার জলে। অতএব সকাল থেকে 20 জন মহিলা গঙ্গা থেকে মাথায় ওই কলস নিয়ে জল ভর্তি করে করে আনলো। গান্ধী সেগুলো ব্যবহার করবেন, তারা পায়ে হেঁটে সব জল নিয়ে এলো, সেই জল ব্যবহার করবেন। এবার গান্ধী তো নিরামিষ খাবেন, আর দুধ খাবেন, তাও ছাগলের দুধ, গরুর দুধ না, ছাগলের দুধ। এবার শরৎবাবুর নির্দেশে বিভিন্ন জায়গা থেকে কয়েক ডজন ছাগলকে আনা হলো। সেই ছাগলগুলো সব বারান্দার সামনে সব বেঁধে রাখা আছে। গান্ধী সেই বারান্দায় এসে একটা চেয়ার টেবিলে বসবেন, বসে উনি ওই ছাগলের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন যে কোন ছাগলটা সতী, সেই সতী ছাগলটারই দুধ উনি খাবেন। হাউ টু ডিটেক্ট হু ইজ সতী? সতী হচ্ছে, উনি প্রতিটা ছাগলের দিকে তাকাবেন আই টু আই। এই আই টু আই দেখলে যে ছাগল চোখ নামিয়ে দেবে সে হচ্ছে অসতী, আর যে গান্ধীর চোখের দিকে চোখ রেখে বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে সে হচ্ছে সতী ছাগল, তার দুধটাই উনি খাবেন। দিস ইজ গান্ধী। এবার চিন্তা করে দেখুন শরৎবাবুকে, হাউ মাচ ইউ হ্যাভ টু স্পেন্ড
পেমেন্ট পেয়েছে, ওটা একটা সুপার। হ্যাঁ, আজকে এই আজকে রাখি, অর্থাৎ আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশ এবং ইস্ট পাকিস্তান বা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলে যা কিছু ঘটছে, এটা কিন্তু যে যাই খেলুক, অনেক অনেক খেলোয়াড় আছে এখানে, দেশি খেলোয়াড় বিদেশি খেলোয়াড় অনেক খেলোয়াড় আছে, আলটিমেট যে ডিভাইন ডিজাইন, সেই ডিজাইনের দিকেই যাবে, অন্যদিকে যাবে না। দ্য ডিভাইন ডিজাইন অনুযায়ী কাজ চলবে, কাজ হচ্ছে, কারণ ডিভিনিটি ইজ অ্যাক্টিভ, ডিভিনিটি ইজ অ্যাক্টিভ, এবং অনেক বিগ বিগ পাওয়াররা সব কোলাপস করবে, কোলাপস করবে। ডিপ স্টেট এজেন্ট, ওদিকেও আমি বলি ইউনুস হচ্ছে ডিপ স্টেটের এজেন্ট, সে সঙ্গে প্যান ইসলামের এজেন্ট, এদিকে পশ্চিমবাংলার মমতা ব্যানার্জিও ডিপ স্টেটের এজেন্ট প্লাস প্যান ইসলামের এজেন্ট, এই দুটো এজেন্টই কোলাপস করবে, এবং দু বাংলারই জনগণের বিবেক জাগার প্রয়োজন আছে। ওপার বাংলার জনগণও প্রচুর ভুল করেছে, এপার বাংলার জনগণও প্রচুর ভুল করেছে, প্রচুর ভুল করেছে। এপার বাংলার জনগণ কমিউনিস্টদের 34 ইয়ার্স আর এখন এই 14 বছর এত ব্লান্ডার করেছে, এই ব্লান্ডারের জন্য শুধু ওদেরকে দোষ দিয়ে লাভ নেই, জনগণেরও দোষ আছে। ওপার বাংলার মস্ত বড় ভুল, এবং দু বাংলারই ভুল বলবো। 1937-এ ফজলুল হক, কৃষক প্রজা পার্টি এবং কংগ্রেসের মিলিত সরকার হতে না দেওয়া, যারই চক্রান্ত থাক, সে গান্ধীর চক্রান্তই থাক কি জিডি বিড়লার চক্রান্তই থাক, যারই চক্রান্ত থাক, সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে দুপার বাংলার মানুষকে। আর ওপার বাংলার মানুষ পরবর্তীকালে সুরাবর্দিকে পিক আপ করে নিল, কিন্তু আমাদের ফজলে হককে নিল না। এই ট্র্যাজেডির জন্য, এবং যার জন্যে পরবর্তীকালে সুরাবর্দির শিষ্য মুজিবুর রহমানের রাইজ করল। মুজিবুর রহমান কোনো দিনই ভালো মানুষ ছিলেন না। হি ওয়াজ ভেরি পপুলার, ভেরি কারেজাস, খুব ভালো স্পিকার, ব্রিলিয়েন্ট লিডার, কোনো সন্দেহ নেই, বাট ওয়াজ নট এ গুড ম্যান। হি ওয়াজ দ্য ব্যাকবোন এ মুসলিম লিগার, হিন্দু বিদ্বেষী, বাঙালি, খাঁটি বাঙালিও নন। তার না ছিল মানবপ্রেম, না ছিল বাংলা প্রেম, ক্ষমতালোভী, ভয়ঙ্কর ক্ষমতালোভী ইসলামিস্ট, এক্সট্রিমিস্ট ইসলামিস্ট। তার উত্থানটা হয়েছিল কারণ ওপার বাংলার মানুষও ফজলে হককে বর্জন করেছিল। আর অ্যাজ এ হোল দুই বাংলার দুর্ভাগ্য, 37-এ ফজলে হক কৃষক প্রজা পার্টি এবং কংগ্রেসের গান্ধী বোস ব্রাদার্সের নেতৃত্বে কংগ্রেস এবং ফজলে হকের কৃষক প্রজা পার্টি কোয়ালিশন গভর্নমেন্ট হতে না দেওয়া, চক্রান্তকারী যেই হোক, এর জন্য কংগ্রেসও কম দায়ী নয়, অনেক বেশি দায়ী। সেদিন বাংলার কংগ্রেসি লিডার্সদের, কংগ্রেসি এমএলএদের কেন্দ্রীয় নেতৃত্বের এগেনস্টে বিদ্রোহ করা উচিত ছিল। সেই পাপের প্রায়শ্চিত্ত চলছে এখন। আর বাঙালির দুর্ভাগ্য, আমি স্টেপ বাই স্টেপ বলছি, আমি বাঙালির দুর্ভাগ্যের একটু ছোট করে বলে দিই। বাঙালি এই মুহূর্তে, বাঙালি ক্লাসিক্যাল বাঙালি হচ্ছে যে অরিজিনালিটি অফ দ্য বেঙ্গলি হচ্ছে তারা সনাতনী, তারা বৈষ্ণব,
বা তারা শাক্ত, বা তারা বৈষ্ণব বা শাক্ত, যেটা মহাকালের কথা, যেটা যেটা সুভাষচন্দ্রের কথা, শাক্ত, বৈষ্ণব, শৈব, শৈব, শাক্ত, বৈষ্ণব, এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এর বাইরে প্রথম যে গ্রহণ করেছিল বুদ্ধিজম, এটা একটা ব্লান্ডার। তারপরে সেখান থেকে সে মুক্ত হলো, তারপরে ইসলামে সে প্রবেশ করলো। এই যে এই মুহূর্তে বাঙালিদের মধ্যে প্রায় 70% ইসলামাইজড হয়ে গেল। এটা হচ্ছে বাঙালি চরিত্রের বিকৃতি। এই বিকৃতি থেকে মুক্তি কি হবে, আমি ইঙ্গিত দিয়েছি। মনে রাখেন, এক সময় এই বাঙালি নিয়ারলি 70, নিয়ারলি একটা মেজরিটি, মোর দেন, মানে বাঙালির মেজরিটি ছিল বুদ্ধিস্ট হয়ে কনভার্সন হয়ে গেছিল। সেখান থেকে কিন্তু আবার ব্যাক করলো সনাতন হিন্দুত্বে। কে বলতে পারে বিশ্ব রাজনীতির চাপে বা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চাপে, পরিস্থিতির চাপে একটা হিউজ পরিমাণ মানুষ ইসলাম থেকে ব্যাক করবে আবার সনাতন হিন্দুত্বে? কেউ বলতে পারে না। সম্ভব, দিস ইজ সম্ভব। কারণ গোটা বিশ্বব্যাপী ইসলামিক টেররিস্টদের বিরুদ্ধে যেভাবে গোটা পৃথিবীর মানুষ যেভাবে প্রচণ্ড বিক্ষোভে ফুঁসে উঠছে, আস্তে আস্তে কে বলতে পারে একটা সংঘবদ্ধ হবে এই ইসলামী টেরোরিজমের বিরুদ্ধে, আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে? তারা প্রচণ্ড অ্যাকশানে চলে যাবে। সেই সময় ভারতবর্ষে কি ঘটবে এটা মহাকালের বলতে পারবে। আমি এই বলে শেষ করি আজকে। শুভরাত্রি। হ্যাঁ, তমাল দাশগুপ্ত, গান্ধী, হাওড়া স্টেশনে ক্লাস 3 কম্পার্টমেন্টে, তারপর রেলওয়ে স্টাফে এসে চোখ দিয়ে ক্লাস 1 লিখেছেন। আমার আমার বন্ধুর বাবা দেখেছেন। ইয়েস, ইয়েস, এই তো ছিল, এই তো ছিল। লোককে দেখানো ক্লাস 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 3 কম্পার্টমেন্ট, রিজার্ভিং দ্য হোল কম্পার্টমেন্ট। সেই কম্পার্টমেন্টে অন্য কোনো লোক ঢুকতে পারবে না, উনি ওনার লোক, ওনার জিনিসপত্র থাকবে। এই হচ্ছে সিম্পল লাইফ অফ গান্ধী, সুভাষ চক্রবর্তী। তাহলে আপনারা বলতে পারলাম আজকে ছাগল কি না, এই সিলেকশন, ছাগল ছাগির দুধ, ছাগি সিলেকশন, আর সতী ছাগি আইডেন্টিফিকেশন। পড়ে নেবেন বইটা, প্যারালালের বই অন গান্ধী, অনেকগুলো ভলিউমস আছে। শুভরাত্রি, আজকে রাখি। অ্যাপারেন্টলি যাকে মনে হচ্ছে কিলার, হি মে নট বি দ্য কিলার। রিয়েল কিলার ইজ বিহাইন্ড দ্য কার্টেন। দেখতে হবে হু ইজ দ্য নাম্বার 1 বেনিফিশিয়ারি ইন ওয়ান কিলিং, নাম্বার 1 বেনিফিশিয়ারি। শুভরাত্রি।